সেনা সদরে খুবই একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে যতদূর আমি শুনেছি, এবং সেই বৈঠকে বিশেষ কঠিন কিছু সিদ্ধান্ত আসতে যাচ্ছে। কি সেই সব সিদ্ধান্ত? অংশ হিসেবে সেনাপ্রধানকে বিতর্কিত করে তোলা হয়েছে। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমদের সঙ্গে যেই কথাবার্তা বা ইনফরমাল মিটিং সেনাপ্রধান হয়েছে, সেই কথাগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে নানানভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, উত্তেজনা সৃষ্টি করা হয়েছে। হিরো হতে গিয়ে জিরোর খাতায় নাম লেখানোর পথে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জনপ্রিয়তা অর্জন করতে গিয়ে উল্টা পুরোটা দলকেই এখন বিপদে ফেলে দিয়েছে হাসনাত আবদুল্লাহ। এদিকে এবার সেনাপ্রধানের পিছনে লেগে ধ্বংস হচ্ছে হাসনাত সহ অনেকেই। দেশ যেন এবার ধ্বংসলীলায় মেতে উঠেছে। অন্যদিকে শেখ হাসিনার কপাল খুলে এই পরিস্থিতি হওয়াতে তার দেশে আসার রাস্তা পরিষ্কার হয়েছে। অবস্থা ক্রমেই ঘনীভূত হচ্ছে, অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গারের এই ঘটনাটা দেশটাকে উলটপালট করে ফেলেছে। দেশপ্রেমিক সেনাবাহিনী এতটা ধৈর্য দেখিয়েছে যেটা অবিস্মরণীয় একটা ব্যাপার। যে জনরোষে জনাব সেনাপ্রধান পড়েছেন, যে চাপে পড়েছেন, তিনি এই প্রথম তার জীবদ্দশায় এমন কাজ করতে বাধ্য হয়েছেন যে পিনাকি হাসনাতরা নড়াচড়া না দিলে এই কাজ তিনি করতেন না। খেলা হবে, এবার ঠিকই খেলা হবে। তোরা তোদের হাসনা, তোদের সার্জিস, তোদের নাহিদ, তোদের আসিফ মহিউদ্দিন সব নিয়ে আয়। তোরা তোদের ইল্লু পিঙ্কু যারা আছে সব নিয়ে আয়, খেলা হবে। সারা বাংলাদেশে ঘরে ঘরে দুর্গ করে তুলো। সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিকরা প্রস্তুত থাকো। আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার খেলা সবে মাত্র শুরু হইতেছে, কোনো কথা নাই। অনেক কিছু দেখার এখনো বাকি আছে। আমি হাসানাদের বলবো, সার্জিস নাহিদের বলবো, আওয়ামী লীগ আসবে সত্য প্রতিষ্ঠা করার জন্য। হাসনাত, সার্জিস যারা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করেছে, তারা মহা টেনশনে রয়েছে যে এর প্রতিদানে কি তাদের ভাগ্যে জোটে। এইটা কোনো কথা? আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায় না, অথচ আমরা চিল্লাচিল্লি করতেছি, প্রত্যেকটা দল চিল্লাচিল্লি করতেছে। আরাফাত গতকালকে বইলা দিছে ইউনূস সরকারের অধীনে কোন নির্বাচন তারা করবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের কি হয়েছে এবং তাদের মাঝখানে কি নিয়ে দ্বন্দ্ব, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, মূলত এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহর সঙ্গে কি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। হাসনাত আবদুল্লাহ ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মূলত কি হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিশ্চয়ই আমরা কম বেশি সবাই অবগত আছি। ভয়ঙ্কর এই পরিস্থিতিতে সেনা সদরে খুবই একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে যতদূর আমি শুনেছি, এবং সেই বৈঠকে বিশেষ কঠিন কিছু সিদ্ধান্ত আসতে যাচ্ছে। কি সেই সব সিদ্ধান্ত? রোববার সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মানুষের মুখোমুখি একটি খবরে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, বেশ ভাইরাল হয়ে উঠেছে খবরটি। সেটি হচ্ছে যে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে। আমি যতটুকু আমার অবস্থান থেকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, তাতে এই মুহূর্তে আপাতত জরুরি অবস্থা ঘোষণা করা হচ্ছে না, তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। সেনা সদরে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সেনা প্রধানের যে বৈঠকের কথা রয়েছে, সেখান থেকে এটি তো বাস্তবতা। যারা এই দেশকে জঙ্গি রাষ্ট্র কায়েম করতে চায়, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে তাদের যে নানান ধরনের প্ল্যানিং, তার কিছুটা হলেও সফল হয়েছে। সেনাবাহিনীকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করানোর একটা অপচেষ্টার অংশ হিসেবে সেনাপ্রধানকে বিতর্কিত করে তোলা হয়েছে। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমদের সঙ্গে যেই কথাবার্তা বা ইনফরমাল মিটিং সেনাপ্রধান হয়েছে, সেই কথাগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে নানানভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, উত্তেজনা সৃষ্টি করা হয়েছে।
আটলান্টিকের ওপাশ থেকে নানান ধরনের গায়েবী নির্দেশ আসছে, কথিত তৌহিদি জনতাকে সেনা সদর বা ক্যান্টনমেন্ট আক্রমণ করার জন্য উস্কানি দেওয়া হচ্ছে। তারা সফল নয়, বাট কিছুটা হলেও তারা উন্মাদনা সৃষ্টি করতে পেরেছে। এটা তো বাস্তবতা। দেখুন, এটাও তো সত্য যে দেশের দুটি স্পর্শকাতর ইনস্টিটিউশন সম্পর্কে আমরা খুবই একটা সেন্সিটিভিটির জায়গা থাকতাম। তাদের সম্বন্ধে আমরা সম্মানের সাথে বেশ গুরুত্বের সঙ্গে যে কোনো মন্তব্য করতে গেলে বেশ গুরুত্বের সঙ্গেই সেটি করতাম, কোনো খেরত মন্তব্য আমরা করতাম না। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনী এবং দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, এই কাঠামোগুলো ভেঙে পড়লে দেশের অস্তিত্ব বলে কিছু থাকে না। সুপ্রিম কোর্ট অনেক আগেই শেষ করে দেওয়া হয়েছে। বিশেষ করে 5 আগস্টের পরে যেভাবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গিয়ে মব তৈরি করে বিচারপতিদের অপসারণের যে দাবি দেওয়া জানানো হয়েছে, সেগুলো মানাও হয়েছে কোনো কোনো ক্ষেত্রে। যে কেউ অন্যায় করুক না কেন, সে যে ধরনের অন্যায় করুক না কেন, গুম, হত্যা, খুন, অনিয়ম, দুর্নীতি, সেটি সেনা সদরের শীর্ষ সামরিক কর্মকর্তা হন বা কিংবা বিচারপতিদের কেউ হন, অবশ্যই সবাইকে আইনের আওতায় আসতে হবে। কিন্তু এভাবে নয়। দেশের সব কিছু ভেঙে পড়লে আমাদের অস্তিত্ব বলে কিছু থাকে না, এবং সেই অস্তিত্বটি বিলীন করতেই এটি বিশেষ অপশক্তি কাজ করে যাচ্ছে। সেনাপ্রধান গত 25শে ফেব্রুয়ারি পিলখানার ট্রাজেডি দিবসে সতর্কতার সঙ্গে বেশ কিছু বক্তব্য দিয়েছিলেন, আপনাদের নিশ্চয় মনে আছে। সেখানে তিনি বলেছিলেন যে একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী বা সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো, কিন্তু কি কারণে আজ পর্যন্ত আমি এটি খুঁজে পাইনি। সেনাপ্রধানের বক্তব্য এটি। তিনি বলছেন যে আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স উই অল, আমাদের সাহায্য করেন, আমাদের আক্রমণ করবেন না, আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের উপদেশ দেন, আমাদের প্রতি আক্রমণ করবেন না। বারবার তিনি এই শব্দগুলো উচ্চারণ করছিলেন। তিনি বলছেন যে উপদেশ দেন, আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব, আমরা একসঙ্গে থাকতে চাই এবং দেশ ও জাতিকে এগিয়ে নিতে চাই। তিনি আরেকটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন সতর্ক করে দিচ্ছি, পরে আপনারা আমাকে দোষারোপ করতে পারবেন না। উনি নানান পর্যায় থেকে সতর্ক করে দিয়েছিলেন। সেই জায়গা থেকে সময় এসেছে কঠিন সিদ্ধান্ত নেওয়ার, তার কারণ আমরা সতর্ক হতে পারিনি। অনেক বেশি খেলো করে ফেলা হচ্ছে সেনাবাহিনীকে, অনেক বেশি সাহস আমরা দেখিয়ে বিপ্লবী চেতনার বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করছি। স্কুল পড়ুয়া ছেলে মেয়ে থেকে শুরু করে যার যেমন ইচ্ছে সেনাবাহিনীর সম্বন্ধে, সেনা প্রধান সম্পর্কে মন্তব্য করা হচ্ছে। হাসনাত না ওয়াকার, হাসনাত এই ধরনের ভয়ঙ্কর স্লোগান দেওয়া হচ্ছে। চিন্তা করা যেতে পারে হাসনাত আবদুল্লাহর সঙ্গে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তুলনা করা হচ্ছে, ক্যাপ্টেন হাসনাত বলে তাকে সম্বোধন করা হচ্ছে, মানে সেনা প্রধানের জায়গায় তাকে বসে দেওয়া হচ্ছে। ফাজলামও তো একটা সীমা থাকে, সব কিছুর একটা লিমিট থাকে। সব ধরনের লিমিট আমরা ক্রস করে যাচ্ছি। এবং সেনাবাহিনী যদি প্রশ্ন করেন যে কেন সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসতে হবে, আমি অন্তত এই মুহূর্তে কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়ার পক্ষে। একজন নাগরিক হিসেবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জায়গা থেকে যে আশঙ্কাগুলো আমাদের মধ্যে দানা বেঁধেছে, বদ্ধমূল ধারণার জন্ম দিয়েছে, সেই আশঙ্কা থেকেই আমি মনে করি সেনাবাহিনীকে তার যথাযথ রোল প্লে করতে হবে সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে। এবং সেনাপ্রধান 5 আগস্ট সেই কথাগুলো বলেছিলেন, তিনি দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, পরবর্তীতে তিনি সতর্ক করে দিয়েছেন। তার কোনো কথাতে আমরা আস্থা রাখছি না। এখন সেনাবাহিনী কি বিশেষ কারোর ভয়ে পিছু উঠবে, নাকি তাকে বিশেষ কারোর দালাল হিসেবে আমরা চিহ্নিত করব? সেই লজ্জায়, সেই ভয়ে তারা চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকবে? কোনোটাই নয়।
আমরা চাই দেশের সাথে এই মুহূর্তে সময়ের প্রয়োজনে যা কিছু করার অবশ্যই করতে হবে। এখানে কোনো রাগ ঢাকের কিছু নেই। পুলিশের মনোবল ভেঙে তো দেয়া হয়েছে, যেভাবে এক পর এক পুলিশ হত্যা করা হয়েছে, তাদের অস্ত্র কেড়ে নেওয়া হয়েছে। পুলিশে অনেক অপকর্ম ছিল, অনেক সদস্যের, অস্বীকার করি না, কিন্তু এই ইনস্টিটিউশনটাও একেবারে ভেঙে ফেলা হয়েছে। পুলিশের মনোবল এখনো পর্যন্ত চাঙা করা যায়নি। সেখানে সেনাবাহিনীর প্রতি, সেনার সদস্যদের প্রতি, সেনা প্রধানের প্রতি এইভাবে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য, ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়া, ক্যান্টনমেন্ট শেষ করে দেওয়া, ক্যান্টনমেন্টে হামলা করার আহ্বান, এগুলোর মধ্যে দিয়ে কী প্রমাণিত হচ্ছে? এবং সেনা সদস্য হিসেবে যারা কাজ করছেন তাদের মনোবল এইভাবে কতক্ষণ টিকিয়ে রাখা যাবে? এবং পুলিশের মনোবল ভেঙে পড়াতে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে সে তো দৃশ্যমান। সেখানে সেনাবাহিনীর মনোবল যদি ভেঙে পড়ে, আমাদের সার্বভৌমত্ব কোথায় গিয়ে দাঁড়াবে আমরা চিন্তা করতে পারছি। এবং যারা এইগুলো খুব প্ল্যান্ড ওয়েতে এগুলো করছেন তারা তো বুঝে শুনে করছেন, তাই না? পরিকল্পনা তো এমনি এমনি নেওয়া হয়নি। পুলিশ শেষ, বিচারাঙ্গন শেষ, এখন সেনাবাহিনীকে শেষ করতে পারলে মোটামুটি তাদের উদ্দেশ্য সফল হবে। যুক্তির খাতিরে, তর্কের খাতিরে যদি আবারও সেই প্রসঙ্গ নিয়ে এসে যে সেনাবাহিনীকে বিতর্কিত করেছে কারা, হ্যাঁ প্রতিটা সরকার কম বেশি করেছে, হয়তো আওয়ামী লীগ বেশি করেছে, তার জন্য তো এটি নয় যে আমাকে সেনা প্রধানের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিতে হবে, আমি কোথাকার কে। তার মানে তো এটি নয় ক্যান্টনমেন্ট গুড়িয়ে দিতে হবে, প্রকাশ্যে এসব কথাবার্তা বলা হচ্ছে। আমরা জানি না যে কি ধরনের সিদ্ধান্ত সেনা সদরের যে গুরুত্বপূর্ণ বৈঠকটি হওয়ার কথা রয়েছে সেখান থেকে কি আসতে যাচ্ছে। জিল্লুর রহমান সাহেব তো বুঝছেন বিখ্যাত সাংবাদিক, ওনার কথা আমি খুব গুরুত্ব দিয়া শুনি। উনি বলছেন, মানে উনি বুদ্ধি দিচ্ছেন বিএনপি কে বা সব দলকে যে জোর কইরা নির্বাচন আদায় করতে হবে ঈদের পরপরই, না হলে এই সরকার আগামী 4 বছরও গদি ছাড়বে না। হ্যাঁ, উনি প্রমাণ দেয় নাই, যা ওনার ধারণার কথাটা বলছেন। ঠিক তেমনি একটা ধারণা দিছে জুলকারনাইন, উনিও বিখ্যাত সাংবাদিক। উনি বলছে যে 9 জন আছে লুকায়া এই বর্তমান উপদেষ্টায়, আর 5 জন আছে বাইরে আউটসাইডে, আর ইনসাইডে 9 জন। এরা সবাই মিলা সেনাবাহিনীকে বদনাম করতে চাচ্ছে, দেশকে অস্থির করতে চাচ্ছে এবং নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে। খুব ভয়াবহ কথা, কিন্তু ওনারা নাম বলে না কেন, নাম প্রকাশ করে না। এই যে জিল্লুর রহমান সাহেব, আপনি যদি কিছু জানেন নাম বইলা দেন। জুলকারনাইন সাহেব, আপনার নাম বইলা দেন। নাম না বললে তো দেশের ক্ষতি হবে। এইভাবে যদি অন্ধকারে ঢিল ছিলা মারেন আমরা তো ভয় পাই, বুঝেন না কেন? নাম প্রকাশ করেন। নাম না প্রকাশ করলে কি হয় জানেন? আমরা ভয় পাই, তো ভয় পাই, আপনাদের মান্যগণ্য করি, কিন্তু আপনারা এই সুযোগটা নিয়েন না। আপনারাই তো অস্থিরতা বাড়াইতেছেন। নাম টাম বলেন দেখি কারা তারা। আসসালামু আলাইকুম। আজকে কিন্তু থাম্বনেলে বিবি নূর সাহেবকে দিছি। হ্যাঁ, নুরুল হক নূর, উনি আমার একজন পছন্দের মানুষ। খুব পছন্দ করতাম একটা টাইমে, অনেক স্বপ্ন দেখতাম। তারপরে স্বপ্নটা ভেঙে গেছে, জানি না কেন। আসলে হয়েছে কি জানেন, আগের সরকারের ছত্র ছায়ায় কেউ দাঁড়াইতে পারে নাই। যাই হোক, নূর সাহেব প্রতিবাদ করছে। উনি খোলাখুলি জানাই দিচ্ছে যে ইনুস স্যার কেন এদেরকে নিষিদ্ধ করতেছে না, মানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। মূল কথা হলো এইটা। এবং সবাই কিন্তু এখন ইনুস স্যারকে দোষারোপ করতেছে, শুধু নূর সাহেব না, সবাই।
এবং নাহিদ ইসলামও এই যে কয়েকদিন আগে দেখলেন না, বুকে জড়ায় ধইরা কি সুন্দর হাসি মুখে বিদায় দিল নাহিদ ইসলামকে। সেই নাহিদ ইসলাম মোহাম্মদ ইউনূস স্যারের সমালোচনা করতেছে যে উনি ঠিক কাজ করতেছে না, উনি সুযোগ কইরা দিতেছে। আসলে মোহাম্মদ ইউনূস স্যার কি বলছে? উনি বলছে যে আমরা নিষিদ্ধ করার কেউ না। উনি তো সবসময় আমরা দিয়েই কথা বলেন। তো উনি বলছে আমরা নিষিদ্ধ করার কেউ না। আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা এটা তার সিদ্ধান্ত, তার ব্যাপার। হ্যাঁ, সত্যি কথা। ওই কথাটা কিন্তু অনেক আগে বলছিল, আমার মনে হয় 1-1.5 মাস আগে, কিন্তু তখন না এতটা রিয়াকশন হয় নাই। ইদানিং কালের একটা ইন্টারভিউ, এটা খুবই ভাইরাল হয়েছে, এটারই রিয়াকশন চলতেছে যে উনি বলছে যে না, ওনারা নির্বাচন করতে পারবে, মানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। এইটা এখন কেউ মাইনা নিতেছে না, সবাই প্রতিবাদ জানাইতেছে যে কেন উনি এই কথা বললো। দেখেন, আসলে কিন্তু ইউনূস স্যার, আপনি কি বলুন, সেলুট সেলুট সেলুট। কখন কি করতে হবে এটা আপনি জানেন। ওই যে আপনি বলছেন না যে আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড়, ছোট মাঠের খেলোয়াড় না। এই দেশে কিভাবে খেলতে হবে এটাও আপনি জানা গেছেন। আপনি যাকে বুকে জড়াইয়া বিদায় দিলেন এই 2 সপ্তাহ আগে, উনি হইলেন এনসিপি পার্টির ইমাম। উনিও এখন আপনার সমালোচনা করে এবং সবাই এখন আওয়ামী লীগের নির্বাচন চায় না। মোট কথা আমার যেটুক মনে হয়, সবাই চাইতেছে যে এই বছর যখন নির্বাচন হবে, এই নির্বাচনে যেন আওয়ামী লীগ আসতে না পারে। ভবিষ্যতে আসুক, সেটা নিয়ে হয়তো প্রবলেম নেই, কিন্তু এই নির্বাচনে কেউ আসতে দিতে চায় না। আবার অনেকের দাবি একেবারেই ফুললি নিষিদ্ধ, মানে এটা একটা জঙ্গি, এটা একটা সন্ত্রাসী দল। ওই যে ওরা যেভাবে জঙ্গি বলতো, এরা একটা জঙ্গি দল, সন্ত্রাসী দল, এদেরকে নিষিদ্ধ করে দেওয়া হোক, এটাও কিন্তু অনেকের চাওয়া। কিন্তু ইউনূস স্যার কার চাওয়া পূরণ করবে এখন? উনি কিন্তু অনেক আগে একটা কথা বলছিলেন, জনগণ যা চাইবে আমি সেটাই করব। এখন আমার মনে হয় ইউনূস স্যার জনগণের চাওয়াটা দেখার জন্যই একটা গুটি চাল দিছে। এই গুটি চালে এখন বেরিয়ে আসবে জনগণ কি চায়। এখন জনগণের মধ্যে দেখেন জামাতে আমির সাহেব, উনিও কিন্তু আওয়ামী লীগকে চাচ্ছে না। ওনার মূল কথা, এতদিন যাই বলুক না কেন, ইনায়া বিনায়া এখন ক্লিয়ার করে বলছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এটা ওনারা চায় না। শিবির তো চায় না, এনসিপি পার্টি চায় না, হেফাজত ইসলাম কি বলছে আমি জানি না। তবে আমার মনে হয় ইসলামিক মাইন্ডের যত দল আছে ওনারা চাইবে না, কারণ ওনাদের উপরে তো জুলুমটা বেশি হয়েছে। ওনাদেরকে তো জেল হাজত খাটতে হয়েছে ভাই, বহু। ওনারা ঘরে থাকতে পারে নাই। এবং দেখেন, পতনের ঠিক 3 দিন আগে জামাতে ইসলামকে নিষিদ্ধ করছিল। হ্যাঁ, জামাতে ইসলামকে নিষিদ্ধ করছিল জাস্ট বিদায় নেওয়ার 3 দিন আগে। ওই আইনটা কি আইন, যে আইনটার মধ্যে দিয়া এই যে নিষিদ্ধ করলো। হ্যাঁ, এবং ওইখানে কিন্তু যে জাতীয় পার্টি, ওনাদেরও সম্মতি ছিল, আরো ছোট ছোট অনেকগুলো দল ছিল, 13-14টা, সবাই সম্মতি ছিল যে জামাতকে নিষিদ্ধ করা হোক। ওই আইনের মধ্যে ফেলে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। ওই আইনটা তো রয়ে গেছে, আমি জানি না, আইন ব্যাপারে আমি বেশি বুঝি না, কিন্তু ওই একই আইনে এখন নিষিদ্ধ করার জন্য দাবি উঠছে সর্ব অ্যাঙ্গেলে। না, সর্ব অ্যাঙ্গেলে না, বৃহৎ অ্যাঙ্গেল বাকি আছে। সবচেয়ে বড় দল বাংলাদেশের, যাদেরকে মনে করা হচ্ছে ক্ষমতায় যাবে, হ্যাঁ, ক্ষমতার স্বপ্ন তারা নিজেরাও দেখতেছে এবং জনগণও মনে করে। কিন্তু এই মনে করাটার মধ্যে একটু ভাটা পড়ছে এই অল্প কিছুদিন যাবৎ, গত 3-4 মাস যাবৎ। কারণ কি জানেন, ওনাদের রাজনীতিটা যে কি এটা না জনগণ বুঝে উঠতে পারতেছে না। হ্যাঁ, বুঝে উঠতে পারতেছে না, কারণ আওয়ামী লীগ যা যা করতো মাঠে ঘাটে ওনারা তা তা করছে, কিন্তু তারপরও একটু চেঞ্জ তো আসার দরকার।
সেই চেঞ্জটা কি আওয়ামী লীগকে চায় কিনা। ওনারা তো আওয়ামী লীগকে চায়, আগেই বলছে ওনারা আওয়ামী লীগ নির্বাচন করুক, এটা চায়, কিন্তু ওনারা ক্লিয়ার করছে। বিএনপির মধ্যে এক একজন এক এক রকম বক্তব্য দিছে। হ্যাঁ, সব বক্তব্য যদি এক করেন আপনি, তাহলে এটাই বোঝা যায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। কিভাবে আসুক? যারা অপরাধ করছে তাদের বিচার হোক, যারা অপরাধ করে নাই তারা একটু রিফাইন্ড হয়ে নির্বাচনে আসুক। এটা কিন্তু বিএনপির চাওয়া ছিল, কিন্তু এই চাওয়াটা এখন কি থাকবে? এখন কি থাকবে? না, থাকবে না। এটা আমার ধারণা না, আমাদের ধারণা। আমার মতো যারা একটু বুঝছেন, হালকা বুঝতে পারে, তারা কিন্তু বুঝা ফেলাইছে বিরাট বিপদ সামনে বিএনপির জন্য। বিএনপির জন্য একটা ফাঁদ পাতা হয়ে গেছে। ওই যে একটু আগে বললাম না, তীর যেখানে মারতে চায় সেখানেই লাগায়া দেয় ইউনূস স্যার এমন একটা চাল চালছে, এখন মাঠে পরীক্ষা হবে। জোরজার মুল্লুক তার একটা কথা আছে না, ওই কথাটাই এখন রিফাইন্ড হয়ে আসতে যাইতেছে যে কে আদায় করতে পারে, যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না। এখনই বোঝা যাবে বিএনপি কি বলে। বাকি সব দল কিন্তু প্রায় এক হয়ে গেছে। এখন বিএনপি বড় বিপদ না, বিরাট ফাঁদ না? বিএনপি যদি বলে যে না, আমরা চাই আওয়ামী লীগ নির্বাচন করুক, কারণ আওয়ামী লীগ নির্বাচন না করলে ওনারা যে যুক্তিটা দেখাবে যে আওয়ামী লীগ ছাড়া যদি আমরা নির্বাচন কইরা পাশ হয়ে আসি, কারণ ওনারা তো পাশ করবেই, তাহলে বিশ্ববাসী বলবে বড় একটি দলকে বাদ দিয়া নির্বাচন হয়েছে, এই নির্বাচন ঠিক না। ওনাদের এই যুক্তিটা, কিন্তু যুক্তিটা একেবারে ফেলে দিবেন তা না, কিন্তু কথা হইছে ওনারা শুদ্ধ যদি চায় আর বাংলাদেশের সবাই যদি চায়, তাহলে তো বিশ্ববাসী ক্লিয়ার হয়ে যায়। আরে না না না, এই দেশে তো কেউ চায় না। হ্যাঁ, কেউ তো চায় না। শুধু এখন বিএনপির এই চাওয়াটা যদি পাবলিক বুঝতে পারে, আর বিএনপি যদি বলে যে না, আমরা ওই আগের জায়গায় আছি, তাহলে কিন্তু বিএনপিকে সবাই বদনাম দিবে। ওনাদেরকে বলবে জাতির সাথে বেইমানি করতেছে, ওনাদেরকে বলবে ওনারা ভারতের দালাল। এই কথাটা বলবে ভাই, এই দেশে এভাবেই কথা বলে, কিন্তু কথায় কথায় রয়ার এজেন্ট বানায় দেয় না, ঠিক তেমনি আপনাদেরকে দালাল বানায় দিবে ভারতের। কারণ ভারত তো চাচ্ছে নির্বাচনে আওয়ামী লীগ থাকুক। ভারত চাচ্ছে ভাই, জানেন এই ভারত মানে বিশেষ করে এই মোদির দল আওয়ামী লীগের যা ক্ষতিটা করলো ভাই, বিশ্বাস করেন। একটা মানুষ বিপদে পড়া তোমার দেশে আশ্রয় নিছে, ওইখানে আছে কিনা এটা কিন্তু একটা বড় প্রশ্ন, ইন্ডিয়াতে আছে কিনা। যাই হোক, আশ্রয় নিছে, তোমরা তাকে একটা ভালো বুদ্ধি দাও, তাই না? বিপদে ভালো বুদ্ধি দাও যে আপা এক কাজ করেন, ঠিক আছে যা আবার হয়ে গেছে, নতুন একটা দল আসুক, আপনার দলটাই নতুন ভাবে রিফাইন্ড হয়ে আসুক, ওই রাজনীতিটা আপনি করেন। আপনি ওই যে অডিও কলে এসব হামকি থামকি এগুলা না দিয়া সবাইকে খালি বুঝান যে তোমরা মনে করো আমি নাই, কিন্তু এই দলকে তোমরা বাঁচায় রাখো, আওয়ামী লীগকে বাঁচায় রাখো। এটা আমার বাবার দল, এটা আমার বাবা করছিল, হ্যাঁ আমার বাবা করছে এই দলটাকে তোমরা বাঁচায় রাখো। প্রত্যেকটা অডিও কলে যদি এই একটা বাণী দিয়ে যায়, তো বিশ্বাস করেন বিরাট চেঞ্জ আসতো সবাই মধ্যে। এই চেঞ্জটা আসে নাই কেন জানেন? ওনার উগ্রবাদী কথাবার্তায় উনি যেভাবে থ্রেট করতেছিলেন, যেভাবে বলতেছিলেন, ঢুইকে আমি কতজনকে জানি মাইয়াই ফেলাইবো, মানুষ মারার নাকি উনি লাইসেন্স পেয়ে গেছে। ভাই লাইসেন্স তো আপনার হাতে আগেই ছিল, আপনি তো মাইরা গেছেন ভাই। 1400 মারছেন, যে এটা জাতিসংঘের রিপোর্ট। 14,000কে কানা করছেন, রুলা করছেন, এখন ফিরাই দিতে পারবেন? তার হাত, তার চোখ, তার পা, ওই মায়ের বুক ভরে দিতে পারবেন? পারবেন না। সো আপনার ওই রাজনীতিটাই করা উচিত ছিল আপা, যে আমার বাবার দলটাকে বাঁচায় রাখো তোমরা। আর ওইটা বললে কিন্তু অন্য ফলাফল আসতো। এখন কিন্তু ফলাফল বিরাট শূন্য। এখন দুই দল মুখামুখি, দুই দল না ভাই, সব দলের মুখামুখি, আর মাঝখানে বৈশা হাসতেছেন মুস্কি মুস্কি ইউনূস স্যার। কারণ কি জানেন? কেউ কি দোষ দিতে পারতেছি আমরা
যে ইউনূস স্যার বলছে আওয়ামী লীগকে চায় না, আওয়ামী লীগ নিষিদ্ধ, এই কথা কেউ বলতে পারবে? স্বয়ং শেখ হাসিনাও বলতে পারবে না। ইউনূস সরকার শেখ হাসিনাকে নিষিদ্ধ করছে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। অনেক সময় না অনেকে দেখায় যে ভাই আমি হেরে গেছি, আসলে ওই হারে নাই, কিন্তু জিতার জন্য কখনো কখনো হারতে হয়, আর হেরে গিয়ে যে জিতে যায় তাকেই তো বলে খেলোয়াড়। আর সেই খেলোয়াড় এমন এক গুগলি মারছে রে ভাই, ওই গুগলি মারছে কোন দিকে জানেন? বিএনপির দিকে, বিএনপির স্ট্যাম্পের দিকে। বিএনপি এখন কি বলে, উনি তো জানে বিএনপি কি বলবে। এখন বিরাট প্রশ্ন জনগণের সামনে, বিএনপির প্রশ্নের মুখোমুখি, বিএনপির দিকে সবাই তাকায় আছে বিএনপি কি বলে। অলরেডি কিছু কিছু নেতা বলা শুরু করছে, হ্যাঁ, যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। অলরেডি বলা শুরু হয়ে গেছে, 24 ঘন্টা পার হয় নাই, সুর বদলাইতেছে। কিন্তু ওই যে আঞ্চলিক নেতাদের সুর বদলাইতে হবে না, রাজধানী থেকে যারা বড় বড় কথা বলছে তাদের বলতে হবে, ওইসব নেতাদের বলতে হবে। বিশেষ করে লন্ডন থেকে বার্তা আসতে হবে, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না। আর এই হ্যাঁ নার উপরে নির্ভর করতেছে বাংলাদেশের ভবিষ্যৎ। মাথায় রাখেন ভাই, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করতেছে বাংলাদেশ কোন দিকে যাবে। এই যে মুরব্বীরা বলে জোর যার মুল্লুক তার, এই কথাটা সবচেয়ে বেশি প্রযোজ্য কোথায় জানেন? রাজনীতির মাঠে। এই মাঠ যার দখলে সেই যাবে নির্বাচনে, সেই পাবে আলোর সন্ধান, তার হাতেই যাবে দেশের ক্ষমতা, যে মাঠ দখল করে রাখতে পারবে। এই দেশের রাজনীতি এরকমই, ভারতের রাজনীতি সেম, পাকিস্তানের রাজনীতিও সেম, আমাদের এই অঞ্চলের রাজনীতি এরকমই, বুঝছেন? আপনার মাঠ পর্যায়ের ক্ষমতাটা লাগবে, আর ওই ক্ষমতাটা দেখাইবার সময় এখন। অনেক আগে বলছিলাম মুখোমুখি হতে যাচ্ছে ঈদের পর, ঈদের আগেই মুখোমুখি। খেলা কিন্তু শুধু ওই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এর মধ্যে সীমাবদ্ধ নাই, এর মধ্যে জড়ায় গেছে সেনা প্রধান, হ্যাঁ, জনাব ওয়াকার সাহেবও জড়ায় গেছেন। ওয়াকার সাহেব ওই যে একটা বক্তব্য রাখছিলেন কিছুদিন আগে, ফেব্রুয়ারি মাসে আমার মনে হয়, তখন ওনার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে, ওনার কথা নিয়ে প্রচুর কথা হয়েছে, সারা বিশ্ব থেকে কথা হয়েছে, ভারত থেকে প্রচুর কথা হয়েছে, বাংলাদেশ থেকে হয়েছে। বিশেষ করে ওই যে উনি মাননীয় কথাটা বলেন নাই, মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেন নাই, এই জন্য মাননীয় কথাটা নিয়ে অনেক রকম কথা উঠছে যে উনি এটা কি করে বলতে পারলেন। এটা তো বলতে পারেন না, উনি আইনগত পারেন না, নীতিগত পারেন না, এবং মনে করেন যে ইউনূস স্যারের যে পজিশন, ওই পজিশন থেকেও পারেন না। কিন্তু উনি এটা বলছেন, কেন বলছেন এটা ব্যাখ্যা উনি কখনো দেন নাই। কিন্তু আমার কেন জানি মনে হয় সেদিনে উনার এই বক্তব্যের পর থেকে এই দেশের না রাজনীতির মোড় ঘুরে গেছে, সেদিন থেকেই ঘুরছে, যার ফলাফল আইসা আমরা এই গত 2-3 দিন যাবত দেখতেছি। বর্তমানে যে অবস্থা দাঁড়াইছে হাসনাতের একটা স্ট্যাটাসকে কেন্দ্র কইরা, এখন এই বড় দলটি যদি তারা আগে যা বলছিল সেখানেই যদি থাইকা যায়, তাহলে এই দেশের রাজনীতি কোন দিকে যাবে আপনারা বুঝে নিয়েন। আর বড় দল যদি বলে যে না আমরাও চাই, আওয়ামী লীগ এখন রাজনীতি করতে পারবে না, তার মানে কি সবাই এক প্ল্যাটফর্মে চলে আসলো না ভাই? আর যেটাই চাইছিল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এইটাই চাইছিল। চারদিকে থম থম অবস্থা, মেঘ থম থম করে, কেউ নেই না, আছে বাংলাদেশের জনগণ আছে স্যার আপনার সাথে, এটা প্রমাণ আপনি পাবেন। 26 মার্চের আগে বাংলাদেশে নজিরবিহীন ঘটনা ঘটানোর চেষ্টা চলছে। ঘটনা ঘটানো তো আর সম্ভব নয়, কিন্তু গুজব ঠিকই প্রচার শুরু হয়েছে এবং হবে। দর্শক, চলমান বাস্তবতার প্রেক্ষিতে
আবারও পিনাকি ভট্টাচার্য জাতিকে আশ্বস্ত করেছেন, কিছু বার্তা দিয়েছেন, আমরা সেটা বিশ্লেষণ করব এবং কি চলছে একটু আপডেট দেব। আপনারা জানেন যে আওয়ামী লীগ এখন গুজব লীগে পরিণত হয়েছে, তাদের কোনো কামকাজ নেই। বিদেশে যারা পালিয়ে যেতে পেরেছে তারা গুজব প্রচার করছে এবং দেশে আওয়ামী লীগের কিছু লোকজন বিপদে পড়ছে, এক এক সময় এক এক গুজব। এই হাসনাত পালিয়েছে, ধরা পড়েছে, সেনাবাহিনী আসছে, 200 কোটি টাকা নিয়ে হাসনাত সার্জিস আটক, অমুক তমুক, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে, আপা দেশে আসছেন, যে কোনো সময় চট করে ঢুকে পড়বেন। এই গুজব ছড়ানো ছাড়া আওয়ামী লীগের আর কোনো ক্যাপিটাল নেই। ভারতীয় মিডিয়াগুলো এই গুজবকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। তারা বলে সেনা অভ্যুত্থানের দাবিতে ঢাকার রাজপথ উত্তাল, অথচ কিচ্ছু না। হাসনাত আব্দুল্লাহ অফিস শেষ করে, পলিটিক্যাল পার্টি অফিস শেষ করে বাসার দিকে যাচ্ছেন মোটরসাইকেলে, ছবি তুলে প্রচার করছে যে এই যে হাসনাত পালিয়ে যাচ্ছেন, যদিও মজা করে অনেকে শেয়ার করছে। এরকম মাঝে মাঝে 1 মাস বা 2 সপ্তাহ পর পর আওয়ামী লীগ এক একটা রাতকে লাইলাতুল গুজবের রাতে পরিণত করে এবং ভারতীয় মিডিয়াগুলো সেই গুজবকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করে, অথচ এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। কিন্তু অনেক জনগণ ভয় পেয়ে আমাদের কাছে ফোন দেন যে ভাই কি হচ্ছে, কি চলছে, এসব কি, এগুলো আসলে কোনো উদ্বেগ হবে কিনা। এবং একটা মজার কথা বলি, আপনাদের বাস্তবতা বুঝতে সুবিধা হবে। এক স্বেচ্ছাসেবক লীগ নেতা, তার আত্মীয় হচ্ছে জামাত, তার সেই জামাত ইসলামী নেতা আত্মীয়কে বলছে যে ভাই সাবধান, আবার কিন্তু আপা আসছে, ঘটনা ঘটে যাচ্ছে, আমরা কিন্তু রেডি। এখন আত্মীয়কে সেফ রাখার জন্য এই পরামর্শ দিচ্ছে যে একটু রয়েছে চলেন, আবার কিন্তু আমরা আসছি। মানে এই লোকগুলো এতটা বোকা যে ওই যে গুজব, এতে তারা বিশ্বাস করে যে আবারও আমরা আসছি, অমুক তমুক। দিন শেষে যেটা হবে, মারাটা খাবে হচ্ছে ওই দেশে যারা মানে পালিয়ে যেতে যারা পারেনি, দেশে যারা আছে তারা, আওয়ামী লীগের। পুরোটাই গুজব। তো দর্শক, আসলে কি চলছে? ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবি পার্টির নেতা, তাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। মানে ফাজলামির একটা লিমিট থাকা দরকার, তাকে গ্রেপ্তার করবে কে ভাই? ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ 24-এর বিপ্লবের অন্যতম নায়ক। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের এক একটা সেন্টেন্স, এক একটা বুলেট হাসিনার জন্য, তাকে গ্রেপ্তার করবে সাহসটা কার? বলছে তাকে নাকি গ্রেপ্তার। এটা আওয়ামী লীগ গুজব ছড়িয়েছে। কে গুজব ছড়িয়েছে? তাকে ধরুন, তাকে ধরে উচিত শিক্ষা দেন, এই গুজব তুই কেন ছড়িয়েছিস। মানে এভাবে যে আসাদুজ্জামান ফুয়াদ বড় আওয়ামী লীগ বিরোধী, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এর মানে সেনাবাহিনী মনে হয় ঘটনা শুরু করে দিয়েছে। এরকম একটা হাইপ তৈরি করতে এই গুজবগুলো ছড়ানো হয়। এগুলোকে বিশ্বাস করবেন না। আসলে বাস্তবতাটা কি আমরা দেখি। পিনাকি ভট্টাচার্যের 2টা পোস্ট করবো, তাহলে বুঝতে পারবেন যে কিচ্ছু না, সব ঠিকঠাক আছে। জাস্ট লাইলাতুল গুজব ওরা উদযাপন করে, ওরা মজায় থাকুক। আর আপনারা যারা মাঝে মাঝে এগুলো দেখে ভয় পান, তাদের জন্য কিছু পরামর্শ আছে। ঢাকা শহরকে গুজবের শহরে পরিণত করছে আওয়ামী লীগ আর ইন্ডিয়া মিলে। দেখেন, এই গুজব তার এক একটা উপলক্ষ করে। এখন 26শে মার্চ আসছে না, 26শে মার্চকে কেন্দ্র করে এটা কয়েকদিন তারা চালাবে। এটা চলবে প্রফেসর ইউনূসের চীন সফর আগ পর্যন্ত। সকল নাগরিককে উদ্বিগ্ন আর উত্তেজিত করে রাখবে, সুস্থির হতে দেবে না। আমরা তো উদ্বিগ্ন হই না, কারণ আমরা তো জানি যে আওয়ামী লীগ কাগজে বা কিচ্ছু না, ওদের কোনো সক্ষমতা নেই। সেনাপ্রধানই ধৈঞ্চা আওয়ামী লীগের পক্ষে কিছু করতে পারবে না, তার আসে আওয়ামী লীগ। এই মনস্তাত্ত্বিক চাপ পুরো জাতিকে একটা অস্বস্তিকর অবস্থায় ফেলে দিয়েছে। দেশে গ্যাঞ্জাম বাঁধানোর জন্য যখন কিছু পাবে না, তখন তারা এইসব করে। এই জন্য এই মনস্তাত্ত্বিক চাপে পড়বেন না। আপনি কনফিডেন্ট থাকেন যে আওয়ামী লীগ আর কোনোদিন আসবে না। সারা পৃথিবী চাইলেও আওয়ামী লীগ আসবে না। হাসিনাকে রক্ষার জন্য সারা পৃথিবী চেষ্টা করেছিল না? হাসিনাকে রক্ষা করতে পেরেছে? জনগণ যেভাবে রাস্তায় নেমেছে, হাসিনা তো জনগণের ভয় পালিয়েছে। পৃথিবীর কোনো দেশ
5 আগস্টের আগে কেউ বলেছে হাসিনার পতন চাই? একটা দেশ দেখান তো পৃথিবীর কেউ বলেছে যে শেখ হাসিনার পতন চাই, শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেন? আমেরিকা বলেছে না ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে? কেউ বলে নাই। সৌদি আরব, কাতার বলেছে? কেউ বলেনি। হাসিনার পতন একটা প্রাণী পৃথিবীর আন্তর্জাতিক সম্প্রদায় চায়নি, কিন্তু হাসিনার পতন তো আমরা ঘটিয়েছি। ওরকম ওই সারা পৃথিবী চাইলেও লাভ নেই। আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন আসতে পারবে না। আপনারা এই বক্তব্য চোখ বুঝে বিশ্বাস করুন। দেশে খাদ্যপণ্যের দাম নাগালে, বিদ্যুৎ ঠিক আছে, এই দামে কখনো রমজানে জিনিসপত্র কিনতে পেরেছেন? পারেন নাই। কিন্তু এই কি হবে, এই কি হবে, এই চিন্তায় আপনি অস্থির হয়ে আছেন। কোন আইডি থেকে এইসব ছড়ানো হয় তা জানেন। এই আইডিগুলো ব্লক করুন, মনে শান্তি পাবেন। এটাই বলবো যে আমরা গবেষণার জন্য ওগুলো ফলো করি, দেখি, কিন্তু আপনারা ওইসব আইডেন্টিটি ব্লক করে দেন। এগুলো সব ফাজলামি, এগুলো আপনাদের মনে দাগা দেয়, অসহসা দেওয়ার জন্য ওরা এগুলো লাগে। ওরা জানে যে এগুলো ফালতু। আচ্ছা, এরকম কত কথা ওরা বলেছে না যে আপাচট করে ফিরে আসবে, অমুক তমুক, এই 16ই ডিসেম্বর এই হবে, কিছু হয়েছে? 21 ফেব্রুয়ারি এই হবে, কিছু হয়েছে? এইসব কথা কেউ বিশ্বাস করবেন না। আওয়ামী লীগ জীবনে আর ফিরবে না, জীবনে আর ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না। আমরা অনেক ম্যাচিউর রাজনীতি করতে পারি, আপনাদের আশঙ্কার কোনো কারণ নেই। এটাই হচ্ছে আসল কথা। জাতিকে আশ্বস্ত করলেন পিনাকি, আওয়ামী লীগ আর ফিরবে না, ভারতীয় আধিপত্যবাদ আর ফিরবে না। তবে হ্যাঁ, জনগণকে একটু সচেতন থাকতে হবে, ডাকে সাড়া দিতে হবে প্রয়োজনে। আর একটা দুইটা বছর পার হলে তখন আর ডাকেও সাড়া দেওয়া লাগবে না। সিস্টেমেটিক্যালি আওয়ামী লীগ আর মানে এই সংস্কারের পর দেখবেন যে দেশটা সত্যিকার অর্থে উন্নত দেশে পরিণত হয়েছে, আর কোনো দালালি সুযোগ থাকবে না। নতুন বাংলাদেশে এগিয়ে যাওয়ার উপভোগ করুন, অংশ নিন। পতিত ফ্যাসিস্টদের দুঃস্বপ্নে অংশীদার হইেন না। ইনকিলাব জিন্দাবাদ। ঈদ করুন আনন্দে, ঈদ মিছিল করুন, সুলতানি আমলের কালচার চালু করুন। ঈদ মিছিল হবে ঢাকায়, মেলা হবে, অন্যরকম একটা ঈদ হবে। আওয়ামী লীগ আর ফিরবে না। পিনাকি ভট্টাচার্য আরো লিখেছেন, ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তারের খবর ভুয়া, ফুয়াদ ভালো আছে, নিরাপদে আছে। এবি পার্টির মঞ্জু ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি একটু আগেই ফুয়াদের সাথে কথা বলছেন। এসব গুজব ছড়াই লোকে ডায়, ওরে ধরেন সবাই। এইসব গুজব ছড়িয়ে হাসনাত গ্রেপ্তার, অমুক তমুক, এইসব গুজব ছড়িয়ে জাস্ট জনগণকে একটা অস্বস্তির মধ্যে রাখা হচ্ছে, আর কিছু না। অতএব আপনারা আশ্বস্ত থাকুন, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। 26শে মার্চ পর্যন্ত এই গুজব চলতে থাকবে। আওয়ামী লীগ এরকম এক এক সময় এক একটা ডেডলাইন দেয়, এই 26শে মার্চ আসছি আমরা, এই অমুক সময় আসছি আমরা, এই তমুক, নানান কথা। 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 15ই আগস্ট আবার সামনে যখন আসবে, আবার এই 17 মার্চ ছিল একটা, কেউ কিছু করতে পেরেছে? 17 মার্চ তো শেখ মুজিবের জন্মদিন ছিল, কই কিছু হয়েছে? মনে রাখবেন, শেখ মুজিবের কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই। বাংলাদেশে একটা প্রতিষ্ঠান দেখান তো শেখ মুজিবের নামে। শেখ মুজিবই যদি বাংলাদেশ থেকে হারিয়ে যায়, ওই শেখ মুজিব এসব পান্ডা এদের মুক্তিযুদ্ধের সনদই তো বাতিল হয়ে যাচ্ছে ভাই। এরা মুক্তিযোদ্ধাও না, তাজাউদ্দিন আহমেদের মুক্তিযুদ্ধের সনদও বাতিল হয়ে যাবে। আপনি চিন্তা করছেন নতুন বাংলাদেশ কাকে বলে? মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক হিসেবে যাদের জানতেন, সর্বেসর্বা, অল ইন অল হিসাবে যাদের জানতেন, তারা এখন মুক্তিযুদ্ধের তালিকা থেকে বাদ হয়ে যাবে। ওইসব ব্যবসার দিন আছে, কিচ্ছু করতে পারবে না। 75-এ 15 আগস্টের পর এরকম ঘটনা ঘটেনি, যেটা এই গত কয়েক মাসে ঘটেছে। অতএব ডক্টর ইউনূসের উপর ট্রাস্ট রাখবেন, বিএনপির কথায় কান দিবেন না, আওয়ামী লীগের গুজবে কান দিবেন না। বাংলাদেশ সত্যিকার অর্থে একটা নতুন। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সবথেকে হাইলাইট এবং ভাইরাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহ, তাদের মাঝখানে কি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আলাপ এবং আলোচনা শুনতে পেয়েছেন। এবং সেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।